আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি খান মোহাম্মদ আরিফুজ্জামান, সহকারী শিক্ষক, গণিত, শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর। চিত্রগুলো লক্ষ্য কর। এখানে যে চিত্রটা আছে, তোমরা এই চিত্রটা ক্লাস 6 থেকে দেখে আসতেছো। এই চিত্রটাকে আমরা রেখা বলি, কারণ একটু খেয়াল করে দেখো, এখানে দুটো বিন্দু এ এবং বি, দুটি বিন্দু দুই বিপরীত দিকে চলমান, দুটি বিন্দু বিপরীত দিকে চলমান। তার মানে এর কোনো প্রান্ত বিন্দু নেই, অর্থাৎ এর নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। পরবর্তী চিত্রটা, এই চিত্রটার ক্ষেত্রে যদিও এ বিন্দুটা নির্দিষ্ট এবং একটা প্রান্ত বিন্দু, কিন্তু বি বিন্দুটি একটা নির্দিষ্ট দিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ এটাকে আমরা রেখা বলতে পারি না, কারণ এর একটি প্রান্ত বিন্দু আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে বলতে পারি এটা একটি রশ্মি। এবার এই চিত্রে দুটি প্রান্ত বিন্দু আছে, এ এবং বি, এবং এই যেহেতু একটি রেখার অংশ, যেহেতু দুটো প্রান্ত বিন্দু আছে, সেহেতু এটাকে বলা হচ্ছে রেখাংশ। এগুলো আমরা ক্লাস 6-এ এই তিনটার পরিচয় জানতে পেরেছি। তাহলে প্রথম চিত্রটাকে আমরা রেখা বলতে পারি, দ্বিতীয় চিত্রটাকে আমরা রশ্মি বলতে পারি, তৃতীয় চিত্রটাকে আমরা রেখাংশ বলতে পারি। আজকের পাঠে এই তিনটি চিত্রের রিলেশন আছে, আমরা জানার চেষ্টা করব এই তিনটি চিত্রের সাথে আমাদের আজকের পাঠের রিলেশনটা কি। এখানে এই যে এবি রেখাংশ, এর একটা নির্দিষ্ট মান আছে। যেহেতু দুটা প্রান্ত বিন্দু আছে, তাহলে অবশ্যই এর একটি নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। ধরে নিলাম এই নির্দিষ্ট দৈর্ঘ্যটি 5 সেন্টিমিটার। তাহলে যেহেতু রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, সেহেতু এটি একটি রাশি। গণিতে যে সকল বিষয় আমরা পরিমাপ করতে পারবো, সে সকল বিষয়গুলোকে রাশি বলে। এখানে এবি একটা নির্দিষ্ট রেখাংশ এবং যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, সেহেতু এই রেখাংশটাকে আমরা রাশি বলতে পারি। রাশি দুই ধরনের, যথা স্কেলার রাশি, দুই ভেক্টর রাশি। স্কেলার রাশি ও ভেক্টর রাশি নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। এখানে চিত্রটি লক্ষ্য করো। চিত্রটিতে এখানে একটি বল আছে, বলটির গতিপথটা একটু খেয়াল করো, যে বলটি কোন দিক থেকে কোন দিক যাচ্ছে। দেখো এখানে বলটা একবার এদিক ভূমির সমান্তরাল দিকে যাচ্ছে, আবার উলম্ব দিকে যাচ্ছে, আবার দিকে আঁকা বাঁকা রাস্তায় যাচ্ছে, এরকম বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন দিকে ঘোরাফেরা করলো। তাহলে কি আমি এখন এই প্রশ্নটির উত্তর দিতে পারি যে বলটি কোন নির্দিষ্ট দিকে যাচ্ছে কি? না, অবশ্যই এটা কোনো নির্দিষ্ট দিকে যাচ্ছে না। তাহলে আমরা বলতে পারি না যে এই চিত্রে এই বলটির গতিপথ কোন নির্দিষ্ট দিকে। কিন্তু এখানে এই ত্রিভুজটার দিকে একটু খেয়াল করো, যে প্রত্যেকটা রেখাংশ, ত্রিভুজটা তো তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ একটি চিত্র। এখানে তিনটা রেখাংশ এর গতিপথ উল্লেখ করা আছে। দেখো এটার গতিপথ এই দিক, এই পাশের রেখাংশের গতিপথ এই দিক, নিচের রেখাংশটার গতিপথ ডান দিক। তাহলে এখানে তিনটা রেখাংশেরই গতিপথ উল্লেখ করা আছে। তার মানে তিনটা রেখাংশেরই দিক
উল্লেখ করা আছে। আগের চিত্রটা যেরকম আমরা কোনো দিক নির্দিষ্ট করে চিহ্নিত করতে পারলাম না, কিন্তু এখানে তিনটা রেখাংশের দিক কিন্তু আমরা খুব সুন্দরভাবে চিহ্নিত করতে পারছি এবং তিনটা রেখাংশেরই মানও দেওয়া আছে। দুটা রেখাংশের মান দেওয়া আছে 12 মিটার, আর একটি রেখাংশের মান দেওয়া আছে 15 মিটার। তাহলে এখানে তিনটা বাহুর তিনটা রেখাংশ, যার নির্দিষ্ট দিকও আছে এবং নির্দিষ্ট মানও আছে। দুটা জিনিসই কিন্তু প্রত্যেকটা রেখাংশে আছে, নির্দিষ্ট দিক এবং নির্দিষ্ট মান। এখানে তিনটি বাহুরই নির্দিষ্ট দিক আছে এবং তিনটিরই আলাদা মান আছে। যে রাশির নির্দিষ্ট মান ও দিক আছে তাকে কি বলে? আমাদের এতক্ষণ আলোচনার মধ্যে তোমরা বুঝতে পারছো যে এই যে আমরা দুইটা রাশি নিয়ে একটু আগে আলোচনা করলাম, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তোমরা পদার্থবিজ্ঞান এই দুইটা রাশি সম্পর্কে বিস্তারিত জেনেছো। এখন খুব সহজ এটা বলতে পারবো যে এখানে যে রাশি তিনটি, যে রাশির নির্দিষ্ট মান ও দিক আছে তাকে আমরা কি বলতে পারি? ভেক্টর রাশি বলতে পারি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সমতলীয় ভেক্টর। যেহেতু আমরা সমতলের উপর ভেক্টরকে চিহ্নিত করে মূলত আলোচনা এবং আমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে শুধু সমতলীয় ভেক্টর নিয়ে আলোচনা করা আছে, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় সমতলীয় ভেক্টর। আজকের ক্লাসটিতে আমরা এই পাঁচটি জিনিস শিখবো। যে স্কেলার রাশি ও ভেক্টর রাশি তোমরা বর্ণনা করতে পারবে, স্কেলার রাশি ও ভেক্টর রাশি প্রতীকের সাহায্যে ব্যাখ্যা করতে পারবে, যোগের ও বিয়োগের ত্রিভুজবিধি ব্যাখ্যা করতে পারবে, সমাধান করতে পারবে। স্কেলার রাশি যে রাশি কেবলমাত্র একক সহ পরিমাণ দ্বারা শুধুমাত্র কেবলমাত্র একক সহ পরিমাণ দ্বারা, শুধু মান দ্বারা সম্পূর্ণভাবে বোঝানো যাচ্ছে। দেখে কোনো প্রয়োজন হচ্ছে না, শুধু মান দিয়ে আমি তাকে সম্পূর্ণরূপে বুঝতে পারবো বা বোঝাতে পারবো বা প্রকাশ করতে পারবো। তাকে স্কেলার রাশি বা অদিক রাশি, মানে যার দিক নেই বা নির্দিক, যার দিক নেই, স্কেলার রাশি বা অদিক রাশি বা নির্দিক রাশি বলা হয়। যেমন কোনো গাছের টুকরার দৈর্ঘ্য বা কোনো রেখাংশের দৈর্ঘ্য বা কোনো একটা স্থান থেকে আরেকটা স্থানের দৈর্ঘ্য, এটা প্রকাশ করার জন্য শুধু মানই যথেষ্ট, দিকের প্রয়োজন হয় না। কোনো বস্তুর ভর, সেটা হোক চাল, ডাল, তেল, লবণ, এই ভর নির্ণয় করতে শুধুমাত্র মানের প্রয়োজন, দিক প্রয়োজন হয় না। একটা ঘনবস্তুর আয়তন নির্ণয় করতে হলে শুধু মানের প্রয়োজন। দ্রুতি, এটা নির্ণয় করতে মানের প্রয়োজন। তাপমাত্রা, এটা নির্ণয় করতে হলে মানের প্রয়োজন। সেই জন্য এখানে প্রত্যেকটিকে আমরা স্কেলার রাশি হিসেবে চিহ্নিত করতে পারি। ভেক্টর রাশি যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য তার মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় না, এটা প্রকাশ করতে হলে মান যেরকম লাগবে, দিক সেভাবে প্রয়োজন হয়। তাকে ভেক্টর বা সদিক রাশি বলে। দিক সহ মানও থাকবে, দিকও থাকবে। ভেক্টর রাশিতে কি থাকবে? মানও থাকবে, দিকও থাকবে। তাহলে ওই রাশিকে আমরা ভেক্টর রাশি বলতে পারি। যেমন সরণ, বেগ, ত্বরণ, ওজন, বল, এই যে বিষয়গুলো তোমরা ফিজিক্সে খুব সুন্দরভাবে পড়ছো, এবং প্রত্যেকটা বিষয় আলোচনার জন্য আমার নির্দিষ্ট দিকের প্রয়োজন লাগে এবং মান তো অবশ্যই থাকবে। মান থাকবে এবং নির্দিষ্ট একটা দিক থাকবে। যেহেতু এই বিষয়বস্তুগুলো আমরা মান এবং দিক দুটা ছাড়া প্রকাশ করতে পারি না, সেহেতু এই বিষয়বস্তুগুলোকে আমরা ভেক্টর রাশি বলতে পারি। এখন আসো আমরা গণিতের এই ভেক্টর রাশিটাকে কিভাবে জ্যামিতিক রূপে প্রকাশ করবো, বা ভেক্টর রাশির জ্যামিতিক প্রতিরূপটাই কিরকম হবে। ভেক্টর রাশির জ্যামিতিক প্রতিরূপ হচ্ছে একটি দিক নির্দেশক রেখা। জ্যামিতিতে আমরা একটা রেখাংশ আঁকতাম একটু আগেও, কিন্তু এই রেখাংশের উপর একটা দিক নির্দেশ করতে হবে।
যদি রেখাংশটার উপরে আমি একটা দিক নির্দেশ করতে পারি, তখনই এটা একটা ভেক্টর, যা ভেক্টরকে জ্যামিতিক রূপে প্রকাশ করবে। একটা ভেক্টরকে জ্যামিতিক রূপে প্রকাশ করা যাবে একটা রেখাংশের সাহায্যে, তবে সেই রেখাংশটা অবশ্যই দিক নির্দেশ করতে হবে। এখানে খেয়াল করো যে কোন রেখাংশ, এখানে একটা রেখাংশ আছে এবি, কোন রেখাংশ, এবি রেখাংশ এক প্রান্তকে, আদি বিন্দু, ইনিশিয়াল পয়েন্ট, দেখেন দুইটা প্রান্ত, একটা এ একটা বি। এখন আমি একটা বিন্দুকে যদি আদি বিন্দু ধরি, তাহলে আর একটা বিন্দু অন্তবিন্দু। একটা বিন্দু যদি আদি বিন্দু হয়, তাহলে আর একটা বিন্দু কি হবে, অন্তবিন্দু, যদি এর দিক থাকে। সেটাই বলছে যে কোন রেখাংশের এক প্রান্তকে আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট এবং অপর প্রান্তকে অন্তবিন্দু বা টার্মিনাল পয়েন্ট হিসেবে চিহ্নিত করলে ওই রেখাংশকে একটি দিক নির্দেশক রেখা বা ডাইরেক্ট লাইন সেগমেন্ট বলা হয়। এখানে যদি আমি এ বিন্দু থেকে, এটা আমি ইনিশিয়াল পয়েন্ট বা আদি বিন্দু, এ বিন্দু থেকে এর দিকটা যদি বির দিকে ধাবিত হয়, বিটা হলো অন্তবিন্দু বা টার্মিনাল পয়েন্ট, তাহলে এই রেখাংশটা একটা দিক নির্দেশ করে, সেটা এর থেকে বি এর দিকে। তাহলে এই এ বি রেখাংশটা এখন একটা দিক নির্দেশ করতেছে, তাহলে আমি এটাকে একটা ভেক্টর বলতে পারি। এবং এই ভেক্টরটা হলো এবি একটা ভেক্টর, যার জ্যামিতিক প্রতিরূপটা ঠিক এরূপ। ধারক রেখা কোন ভেক্টর, ভেক্টরটা অবশ্যই কি একটা দিক নির্দেশক রেখাংশ, যে অসীম সরল রেখার অংশ বিশেষ। একটা রেখাংশ তো একটা রেখার অংশ বিশেষ, রেখাংশ, রেখার অংশ বিশেষ, সেটাকেই বলা হয় রেখাংশ। তাহলে এই যে ভেক্টর মানে একটা দিক নির্দেশক রেখাংশ, সেটা অবশ্যই কোনো একটা অসীম সরলরেখার অংশ বিশেষ। তাহলে ওই যে অসীম রেখাটা, তাকে ওই ভেক্টরের ধারক রেখা বা শুধু ধারক বলা হয়। তাহলে ওই রেখাংশটা বা ভেক্টরটা যে রেখার অংশ বিশেষ, সেই সরল রেখাকে আমরা ধারক রেখা বা শুধু ধারক বা সাপোর্ট বলে থাকি। এখানে একটা সরল রেখা আছে এবং তার উপরস্থ দুটো বিন্দু আছে। এই বিন্দু দুটাকে আমরা এ এবং বি দ্বারা চিহ্নিত করলাম। তাহলে একটা রেখার একটা অংশ বা খণ্ড নিলাম এবি, একটা সরলরেখার অংশ বিশেষ নিলাম, সেটা কি এবি। তাহলে চিত্রে এবি একটা রেখাংশ। এখন এই এ বিন্দু থেকে যদি বি বিন্দু দিকে একটা আমি দিক নির্দেশ করতে পারি, এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে দিক নির্দেশ করতে পারি, তাহলে এবি একটা ভেক্টর হলো, দিক নির্দেশক রেখাংশ হলো। তাহলে এই যে এবি কে, এই যে সরল রেখাটা যে ধারণ করছে, তাহলে এই সরল রেখাটাকে আমি এবি ভেক্টরের ধারক রেখা বলতে পারি বা শুধু ধারক বলতে পারি। যেহেতু এই সরল রেখাটা এবি ভেক্টরকে ধারণ করছে, সেহেতু এই ধারক, এই সরল রেখাটাকে আমি ধারক রেখা বলতে পারি। এখন এই যে ভেক্টর এবি, এই ভেক্টর এবিটাকে আমি বর্ণ ইউ দিয়ে প্রকাশ করতে পারি। একটা ভেক্টরকে দুই ভাবে প্রকাশ করা যায়। এখানে দেখো এবি, এবি একটা ভেক্টর, যদি আমি দুইটি বর্ণ দিয়ে একটা ভেক্টরকে প্রকাশ করি, তাহলে একটা সুবিধা আছে যে এই ভেক্টরটা দিয়ে খুব সহজে বোঝা যায় যে ভেক্টরটার আদিবিন্দু কোনটি এবং এর অন্তবিন্দু কোনটি। যেমন এই ভেক্টরটা যে আমরা প্রকাশ করলাম, এখানে এ বিন্দুটা হলো এই ভেক্টরটার আদিবিন্দু এবং বি ভেক্টরটা হলো এই ভেক্টরটার অন্তবিন্দু। এবং এক্ষেত্রে যখন আমি এটাকে প্রকাশ করব, তখন এর উপরে দুইটা বর্ণকে প্রকাশ করবো, তখন উপরে একটা তীর চিহ্ন হবে। আর যখন এই ভেক্টরটাকে একটি মাত্র বর্ণ দিয়ে প্রকাশ করব, তখন সেটা স্মল লেটার হবে এবং নিচে একটা দাগ দিতে হবে। তবে এইভাবে প্রকাশ করার ক্ষেত্রে একটা অসুবিধা হলো, এর অন্তবিন্দু কোনটি এবং আদিবিন্দু কোনটি এটা বোঝা যায় না বা এটা প্রকাশ করা যায়। এভাবে প্রকাশ করলে আমরা অন্তবিন্দু এবং আদিবিন্দু প্রকাশ করতে পারি, এভাবে প্রকাশ করলে সেটা বুঝতে পারি না। তবে দুইভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি। এইভাবে একটা ভেক্টরকে বা দিক নির্দেশক রেখাংশকে আমরা প্রকাশ করতে পারি। দুইটি ক্যাপিটাল লেটার বর্ণ দিয়েও প্রকাশ করতে পারি বা একটি স্মল লেটার বর্ণ দিয়েও প্রকাশ করতে পারি। এখন
এই যে ভেক্টর দুইটা, এই ভেক্টর দুটার মান, ডিরেকশন তো আমরা বুঝলাম এ থেকে বি এর দিকে, মান আছে না? মানটা কি? রেখাংশের দৈর্ঘ্যটা, রেখাংশের দৈর্ঘ্যটা। এই যে বি রেখাংশের দৈর্ঘ্যটা এর নির্ণয় করতে হলে এই ভেক্টরটার পরম মান বের করতে হবে। ভেক্টরটা কি করতে হবে? পরম মান। এখানে যদি প্রকাশ করি তাহলে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এটার এটা একই জিনিস, এটার সমান এটা একই কথা, এটাও মান এটাও মান, দুইভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে আমরা একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করব সেটা শিখলাম, এবং এর মানকে আমরা কিভাবে নির্দেশ করব তাও শিখলাম। তারপর ধারক রেখা শিখলাম। এবার হচ্ছে সমান ভেক্টর। দুটো ভেক্টর কখন সমান হবে? একটা দুটা ভেক্টর আমি উল্লেখ করলাম, একটা ভেক্টর এবি যাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করলাম, আরেকটা ভেক্টর সিডি যাকে আমরা ভি দিয়ে প্রকাশ করলাম। এখন এই দুটো ভেক্টর সমান হবে কখন? একটি ভেক্টর ইউ কে অপর একটি ভেক্টর ভি এর সমান বলা হয় যদি একটা ভেক্টর ইউ আর একটা ভেক্টর ভি। এখন এই দুটো ভেক্টরকে আমি সমান বলতে পারবো যদি আমার তিনটা কন্ডিশন ফুলফিল হয়। তিনটা কন্ডিশনের প্রথম কন্ডিশনটা হলো ভেক্টর দুটো মান সমান হতে হবে। মান বলতে ওই রেখাংশ দুটোর দৈর্ঘ্য সমান হতে হবে। এবি ভেক্টরটার মান এবং সিডি ভেক্টরটার মান সমান হতে হবে। অর্থাৎ এবি ভেক্টরের দৈর্ঘ্যটা, এবি রেখাংশটার এবং সিডি রেখাংশের তার দৈর্ঘ্য, এবি রেখাংশের দৈর্ঘ্য এবং সিডি রেখাংশের দৈর্ঘ্য কি হতে হবে? সমান হতে হবে। তাহলে প্রথম কন্ডিশনটা হলো দুটো ভেক্টরের মান সমান হতে হবে। 2 নম্বর কন্ডিশন হলো ইউ এর ধারক বি এর ধারকের সঙ্গে অভিন্ন আলাদা আছে, এবং ভি ভেক্টরটা ধারক আরেকটা আলাদা রেখা আছে। এখানে দুটা রেখা যদি এই দুটা সমান ভেক্টর হয় তাহলে অবশ্যই এই রেখা দুটা সমান্তরাল হবে, অথবা এর ধারক রেখা অভিন্ন হতে পারে। এই নিচের চিত্রটার মতো এখানে এবি রেখাংশ দিয়ে ইউ ভেক্টর এবং সিডি রেখাংশ দিয়ে ভি ভেক্টর। দেখো দুটা ভেক্টরকেই একটা নির্দিষ্ট সরলরেখা কি করছে? ধারণ করছে। হয় দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে দুইটা ভেক্টরকে কোনো একটি ধারক রেখা ধারণ করবে বা এদের ধারক রেখা অভিন্ন হবে, অথবা তাদের ধারক রেখা সমান্তরাল হবে। তাহলে বোঝা গেছে 2 নম্বর শর্তটা। 3 নম্বর, ইউ এর দিক ভি এর দিকের সঙ্গে একমুখী হবে। খেয়াল করো যখন সমান্তরাল হয়েছে তখন ইউ ভেক্টরের দিকটা এ বিন্দু থেকে বি বিন্দু এবং ভি ভেক্টরের দিকটা সি বিন্দু থেকে ডি বিন্দু, এবং দুইটা ভেক্টরের দিক একই মুখী। এখানেও এবি ভেক্টরের দিকটা যে দিক, সিডি ভেক্টরটার দিকও কিন্তু একই দিক। তাহলে দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত আরেকটি হলো যে তাদের দিকটা অবশ্যই একমুখী হবে। তাহলে আমরা কি পেলাম? যে সমান ভেক্টর, দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত তিনটি। প্রথমে তাদের মান সমান, তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল, এবং তাদের দিক একমুখী। আমাদের আমরা যখন সৃজনশীল প্রশ্ন সমাধান করব তখন এই জিনিসগুলো আমাদের খুব প্রয়োজন হবে। এবার আসো বিপরীত ভেক্টর। এখানেও দুইটা ভেক্টর বিপরীত হবে। একটি ভেক্টর ইউ কে অপর একটি ভেক্টর বি এর বিপরীত ভেক্টর বলা হবে যদি একটি ভেক্টর ইউ কে অপর একটি ভেক্টর বি এর বিপরীত ভেক্টর বলা হবে যদি। এখানেও তিনটা কন্ডিশন। কয়টা কন্ডিশন? তিনটা। প্রথম কন্ডিশন, ওই সমান ভেক্টরের মধ্যে এখানে একটি শর্ত, তাদের মান সমান হতে হবে। ইউ ভেক্টরের মান এবং ভি ভেক্টরের মানটা কি? সমান হতে হবে। অর্থাৎ ইউ ভেক্টরের দৈর্ঘ্যটা এবং ভি ভেক্টরের দৈর্ঘ্যটা সমান হতে হবে। দ্বিতীয় কথা, শর্তটা হলো ইউ এর ধারক, ইউ ভেক্টরের ধারক ভি ভেক্টর ধারকের সঙ্গে অভিন্ন অথবা সমান্তরাল হতে হবে। অভিন্ন এবং কি সমান্তরাল হতে হবে। একটু আমরা দেখলাম যে ভেক্টর সমান হওয়ার ক্ষেত্রে তাদের ধারক রেখা সমান্তরাল এবং অভিন্ন হওয়ার শর্ত ছিল। এখানে বিপরীত ভেক্টর হওয়ার ক্ষেত্রে তার ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হওয়ার শর্তটা আছে। তাহলে সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর দুটার ক্ষেত্রে আমার
প্রথম দুটো শর্ত এক। এখানেও আমাদের বিভিন্ন ভেক্টরের ক্ষেত্রে সেই একই শর্ত যে ধারক ভেক্টর দুটো ধারক রেখা দ্বারা অভিন্ন এবং সমান্তরাল। এখানে আমাদের উপরের চিত্রটা দেখো, এটা কি আছে যে দুটা ভেক্টর, একটা ইউ ভেক্টর একটা ভি ভেক্টর, এদের ধারক রেখা কি সমান্তরাল। আর এখানে দুইটা ভেক্টরের ধারক রেখা কি একই বা অভিন্ন। দুটা ক্ষেত্রে ধারক রেখা আমরা কি পেলাম যে সমান ভেক্টর এবং বিভিন্ন ভেক্টরের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই এই দুটো শর্ত সমান বা এক। দুটো শর্ত কি এক, যে প্রথম শর্তটা হলো মান সমান, আর দ্বিতীয় শর্তটা হলো কি ধারক রেখা একই অথবা সমান্তরাল। এই দুটো শর্ত সমান ভেক্টরের ক্ষেত্রে যা এবং বিভিন্ন ভেক্টরের ক্ষেত্রে তাই। শুধু পার্থক্য হলো 3 নম্বর শর্তটা। 3 নম্বর শর্তটা কি বলছে, ইউ এর দিক ভি এর দিকের বিপরীত। চিত্রটা একটু খেয়াল করলে দেখা যাবে ইউ ভেক্টরের দিকটা হলো এ বিন্দু থেকে বি বিন্দুর দিক, বাট বি ভেক্টরটা কিন্তু তার উল্টা দিকে ডি থেকে সি এর দিক। আবার এখানেও খেয়াল করো, এখানে এ বি ভেক্টরের দিকটা হলো এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে, কিন্তু এটার দিকটা বাম থেকে ডানে হলেও এখানে বি ভেক্টরটার দিক কিন্তু ডান থেকে বামের দিক, বি বিন্দু থেকে সি বিন্দুর দিকে। অর্থাৎ ইউ এর দিক ভি এর দিকের বিপরীত হবে। ইউ এর দিকটা কি হবে, ভি এর দিকটার বিপরীত। আর সমান ভেক্টরের ক্ষেত্রে আমরা দেখছি দুইটা ভেক্টরের দিক একমুখী। তাহলে মূলত সমান ভেক্টর আর বিপরীত ভেক্টরের মূল পার্থক্য হলো 3 নম্বর কন্ডিশনে। সমান ভেক্টরের ক্ষেত্রে বলা ছিল যে দুইটার দিক একমুখী, আর এখানে বলা আছে দুইটার দিক কি হবে বিপরীতমুখী। এই জন্য মূলত এটা বিপরীত ভেক্টর। ভেক্টর যোগের ত্রিভুজবিধি, যদি এটা সম্পর্কে আমাদের এখনো ধারণা হয়নি, একটু খেয়াল করো চিত্রটা। এখানে একটা লাল বল গেল, সে ধাক্কা দিলে আর একটা লাল বল নিচের দিকে আসলো। খেয়াল করো যে এই লাল বলটা এখান থেকে এখানে যাওয়ার পর ওই লাল বলটা এদিকে আসতে পারছে, কারণ ডিরেকশনটা কিন্তু একটা ফ্লোতে আছে, এর থেকে বি এর দিক আর বি থেকে সি এর দিক, কিন্তু সি থেকে এর দিকে আসতে পারতেছে না, কারণ ডিরেকশনটা তার বিপরীত দিকে। ডিরেকশনটা কোন দিক থেকে কোন দিক, এ বিন্দু থেকে এ বিন্দু থেকে ডিরেকশনটা বি বিন্দু দিকে বলটা যাচ্ছে, বি বিন্দু থেকে বলটা বা সি বিন্দুতে আসতেছে, কিন্তু সি থেকে আর এতে যাইতে পারতেছে না, কারণ ডিরেকশনটা বিপরীত দিক। কিন্তু এর থেকে সি তো খুব ইজিলি আসা যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার দুইটা ভেক্টরের ডিরেকশনটা একটা ফ্লোতে আছে, তার মানে এই দুইটাকে আমরা কি করতে পারি, যেহেতু যোগের বিধি, তাহলে আমি যোগ করতে পারি যে দুইটা একটা ফ্লোতে আছে। আর আরেকটা যেহেতু আমার ফ্লোতে নেই, আর একটা বিপরীত ফ্লোতে আছে, তাহলে এই দুইটার যোগ ফলটাকে আমি এইভাবে প্রকাশ করতে পারি যে এ বি ভেক্টরটা যোগ বিসি ভেক্টরটা, এই দুটো সমষ্টিকে আমরা এসি ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি। মূলত ভেক্টর যোগের ত্রিভুজবিধির মূল থিমটাই হলো এটা, যে দুইটা ভেক্টরের ফ্লোটা একদিকে থাকবে বা একটা থেকে একটা গিয়ে ফ্লোটা মিলবে, সেই দুটা সমষ্টি হবে যে ফ্লোটা, যে ভেক্টরটা ফ্লোটা মিলবে না। মানে এর থেকে বি এর দিকে একটা ফ্লো গেল, একটা দিক যাচ্ছে, আবার ওই বি মানে এ বি ভেক্টরটার যে অন্তবিন্দুটা সেটি আর একটা ভেক্টরের আদি বিন্দু। এ বি ভেক্টরটার যে অন্তবিন্দু বি, সেই বিটাই বিসি ভেক্টরের আবার আদি বিন্দু। যেহেতু এই দুইটা ভেক্টরের পরস্পরের ফ্লোটা মিলে যাচ্ছে, এই জন্য এই দুটাকে আমি খুব সহজে যোগ করতে পারি। আর যেটা মিলতেছে না সেটা তাহলে কি দুটার সাথে যোগ করতে পারি না, তার মানে ওইটি হচ্ছে মূলত যোগফল। এটা হলো মূল থিম। এটা জাস্ট বোঝানোর জন্য তুমি মূল থিমটা আমাদের বোঝানো হলো। এখন বইয়ের ভাষায় আমরা ভেক্টর যোগের ত্রিভুজটা কিভাবে লিখবো, যে কোনো ইউ ভেক্টরের অন্তবিন্দু, ইউ ভেক্টরটাকে এ বি একটা ভেক্টর ইউ, এ বি একটা ভেক্টর কি ইউ, এই ইউ ভেক্টরটা অন্তবিন্দু কে বি বিন্দু, এই অন্তবিন্দু থেকে অপর একটি ভেক্টর ভি, অপর একটি ভেক্টরকে ভি যা বিসি দিয়ে প্রকাশ করা হয়েছে, এই অপর একটি ভেক্টর বিটাকে যে আমি বিটাকে যে আঁকলাম, তাহলে এইভাবে যদি আঁকতে পারি একটা একটা ভেক্টর ইউ এর অন্তর্বিন্দু থেকে আরেকটা ভেক্টর আমি যদি আঁকতে পারি, তাহলে এই দুইটা ভেক্টরের যে সমষ্টি ইউ প্লাস ভি, সেই ইউ প্লাস ভি দ্বারা এরূপ ভেক্টর বোঝায় যে এই যা আদি বিন্দুটা কি হবে, এই সমষ্টি ভেক্টরটা হবে সেই ভেক্টরটাই যে ইউ এর আদি বিন্দু
ওই সমষ্টি ভেক্টরের আদি বিন্দু, আর ভি এর অন্তবিন্দু হবে ওই সমষ্টি ভেক্টরের অন্তবিন্দু। সেই কথাটাই বলছে যে কোনো ইউ ভেক্টরের অন্তবিন্দু থেকে অপর একটি ভেক্টর ভি আঁকা হলে ইউ প্লাস ভি দ্বারা এরূপ ভেক্টর বোঝায় যার আদিবিন্দু ইউ এর আদিবিন্দু এবং যার অন্তবিন্দু ভি এর অন্তবিন্দু। এটা হলো আমার ভেক্টর যোগের ত্রিভুজবিধি। এবার এই যে চিত্র দিয়ে আমরা যে বুঝলাম, এটা একটু ব্যাখ্যাটা দিই চিত্রটা। যে মনে করি এবি ভেক্টর, যাকে আমরা ইউ ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, এবং বিসি ভেক্টর, যাকে বি ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি। এরূপ দুইটি ভেক্টর যে ইউ এর অন্তবিন্দু বি বিন্দু, ভি এর আদি, ইউ এর অন্তবিন্দু বি বিন্দুটা বি এর আবার আদি বিন্দু। তাহলে ইউ এর আদি বিন্দু এবং ভি এর অন্তবিন্দু, ইউ এর আদি বিন্দুকে এ আর ভি এর অন্তবিন্দুকে সি, এই এ বিন্দু আর সি বিন্দুর যে সংযোজক ভেক্টর সেটাকে এসি ভেক্টর। সংযোজক ভেক্টরটাকে আমি কি দ্বারা প্রকাশ করবো? এসি ভেক্টর। তাহলে এসি ভেক্টর ই ও ভি ভেক্টর দ্বয়ের সমষ্টি নির্দেশ করে এবং তা ইউ প্লাস ভি দ্বারা সূচিত হয়। তাহলে চিত্রের ব্যাখ্যাটা আমরা খুব সুন্দরভাবে দেখলাম যে কিভাবে ত্রিভুজবিধিটা আমরা বলবো এবং এটা কিভাবে ব্যাখ্যা করবো। তাহলে এটা হলো আমাদের ভেক্টর যোগের ত্রিভুজবিধি। এটা আমাদের সৃজনশীল প্রশ্ন যখন আমরা সলিউশন করবো প্রায় এটা ব্যবহার করা হবে, এই জন্য খুব ভালোভাবে বুঝতে হবে। এবার ভেক্টর বিয়োগের ত্রিভুজবিধি। এক্ষেত্রে ইউ এবং ভি ভেক্টর দ্বয় আদি বিন্দু একই হল, এখানে ইউ ভেক্টর এর আদি বিন্দু এ, একইভাবে বি ভেক্টরের আদি বিন্দু কি এ, দুইটা ভেক্টরের আদি বিন্দু এ। যদি দুইটা ভেক্টর আদি বিন্দু একটা হয়, একই হয়, তাহলে ইউ মাইনাস ভি সেই ভেক্টর, তাদের অন্তর ভেক্টরটা ইউ মাইনাস ভি সেই ভেক্টর যার আদি বিন্দু হবে ভি এর অন্তবিন্দু। যার আদি বিন্দুটা কি হবে, বিয়োগফল আদি বিন্দুটা কি হবে, ভি এর অন্তবিন্দু, এবং যার অন্তবিন্দুটা হবে ইউ এর অন্তবিন্দু। খেয়াল করতে হবে যে এখানে দুইটা ভেক্টর আদি বিন্দু কিন্তু এস হলো, তাহলে এই এ বিন্দুটার বিপরীত, এ বিন্দুটার কি বিপরীত রেখাংশ, সেটা কিন্তু বিয়োগফল, সেটা কি বিয়োগফল। দুইটা ভেক্টর আদি বিন্দু এ এবং এই এ বিন্দুর বিপরীত রেখাংশ হলো বিসি, তাহলে ওই বিসিতেই কিন্তু বিয়োগফল। এক্ষেত্রে রিয়াকশনটা কোন দিক থেকে কোন দিক হবে, যে আমি ইউ মাইনাস ভি যদি বলি, ইউ মাইনাস যদি ভি বলি, তাহলে ওই বিয়োগফলের আদি বিন্দু হবে এখানে যাকে যে ভেক্টরটাকে বিয়োগ করলাম তার অন্তবিন্দু হবে ওই বিয়োগফলের আদি বিন্দু, আর যার থেকে বিয়োগ করলাম তার অন্তবিন্দু হবে ওই ভেক্টরের বিয়োগফলের ভেক্টরটার অন্তবিন্দু। আবার বলতেছে বিয়োগফলের ক্ষেত্রে যাকে আমি বিয়োগ করলাম, যে ভেক্টরটাকে বিয়োগ করলাম, সেই ভেক্টরের অন্তবিন্দু হবে বিয়োগফলের আদি বিন্দু, আর যেই ভেক্টর থেকে বিয়োগ করলাম সেই ভেক্টরের অন্তবিন্দু হবে বিয়োগফলের ভেক্টরটার অন্তবিন্দু। এভাবে যদি বলি আবার, ব্যাখ্যাটা এবি ভেক্টর তাকে ভি দ্বারা প্রকাশ করলাম, এসি ভেক্টর তাকে আমি ভি দ্বারা প্রকাশ করলাম। যদি দুইটা ভেক্টর প্রকাশ করতে পারি এবং দুইটারই ভেক্টরের আদি বিন্দু যেহেতু এ, তাহলে ইউ মাইনাস ভি হবে সেই ভেক্টর যেটাকে আমি সি বি ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি। এখানে একটু খেয়াল করলে বোঝা যাচ্ছে যে যাকে আমি বিয়োগ করলাম, কাকে বিয়োগ করলাম, ভি ভেক্টরকে, এই ভি ভেক্টরের যে অন্তবিন্দু সে হবে বিয়োগফলের ভেক্টরের আদি বিন্দু, ভি ভেক্টরের অন্তবিন্দু হবে বিয়োগফল ভেক্টরটার আদি বিন্দু, আর যার থেকে বিয়োগ করলাম সেই ভেক্টরটার অন্তবিন্দু হবে বিয়োগফল ভেক্টরের অন্তবিন্দু। এটা খেয়াল রাখতে হবে। এটাকে যদি আমি আমার প্রতীকের সাথে প্রকাশ করি, ইউ ভেক্টর সমান কি ছিল এবি ভেক্টর, আর ভি ভেক্টর ছিল কি এসি ভেক্টর। তাহলে এখানে এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর সমান সিবি ভেক্টর। এটাকে যদি আমি অন্যভাবে বলি যে বিয়োগফলেরটার কি সিবি, তাই বিয়োগফলের অন্তবিন্দু কি বি বিন্দু, বিয়োগফলটার অন্তবিন্দু কি বি বিন্দু। তাহলে বি বিন্দু ধারণ করে যে ভেক্টর সেটা থেকে বিয়োগ করতে হবে, অন্তবিন্দুকে
যে বিয়োগফলের অন্তবিন্দুকে যে ধারণ করে, বিয়োগফলের অন্তবিন্দুকে ধারণ করে, বিয়োগফলের অন্তবিন্দুটাকে বি, বি কে ধারণ করে কোন ভেক্টরটা, এবি ভেক্টরটা। তাহলে এবি কে বি, এবি থেকে বিয়োগ করতে হবে। কাকে বিয়োগ করবো? বিয়োগফলের আদি বিন্দুকে যে ভেক্টর ধারণ করে, বিয়োগফলের আদি বিন্দু হলো সি, আর সেটাকে ধারণ করতেছে এসি ভেক্টর। তাহলে এসি ভেক্টরটাকে বিয়োগ করতে হবে। তাহলে সিবি ভেক্টর সমান আমি কি লিখতে পারি? এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর। এটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি যে যদি উল্টাই লিখি, ডান পাশেরটা বাম পাশে, বাম পাশে ডান পাশে, তাহলে বুঝতে আরো সহজ হবে যে এখানে বিয়োগফলটা হলো সিবি। যদি আমি এটাকে এভাবে বুঝাই যে এই যে বিয়োগফলের যে অন্তবিন্দু বি, সে অন্তবিন্দু যে ভেক্টরের মধ্যে আছে সেটাকে এবি। দুটো ভেক্টর, একটা হলো তিনটা ভেক্টর এখানে, একটা হলো বিয়োগফল আর দুটা কোনটা থেকে কোনটা বিয়োগ হবে। তাহলে বিয়োগফলের যে অন্তবিন্দু সেই বি বিন্দুটা কোন ভেক্টরের মধ্যে আছে? এবি ভেক্টর। তাহলে অন্তবিন্দুর ভেক্টরটা থেকে বিয়োগ হবে এই যে আদি বিন্দুর যে ভেক্টরটার মধ্যে আছে, অন্তবিন্দুর ভেক্টর থেকে বিয়োগ হবে আদি বিন্দুর ভেক্টর। তাহলে আমরা বলতে পারি যে বিয়োগফল যদি আমরা চিহ্নিত করতে পারি, সেটা খুব সহজ। যে দুটা বিয়োগ ভেক্টরের আদি বিন্দু এক, যে দুটা ভেক্টরের আদি বিন্দু একই, সেই আদি বিন্দুর যে বিপরীত রেখাংশ সেটি হলো বিয়োগফল। সেই বিয়োগফলটা আমরা খুব সহজেই চিত্র থেকে সিবি বের করতে পারবো। বিয়োগফলের যে অন্তবিন্দু, সেই অন্তবিন্দু কোন ভেক্টরটার মধ্যে আছে সেই ভেক্টর থেকে বিয়োগ হবে বিয়োগফলের আদি বিন্দু কোন ভেক্টর আছে সেই ভেক্টরটা। তাহলে এখানে বি বিন্দুর যে ভেক্টরের মধ্যে আছে সেটা হলো এবি। তাহলে এবি থেকে বিয়োগ হবে বিয়োগফলের আদি বিন্দু সি আছে এসি ভেক্টরে, তাহলে এসি ভেক্টরটা। তাহলে মূলত বোঝা যাচ্ছে যে ভেক্টর ত্রিভুজ, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধিটা খুব সহজে, এই কথাটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুব সহজে এই ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধিটা মনে রাখতে পারবে এবং খুব সহজে একটা ত্রিভুজ থেকে ভেক্টর বিয়োগের সূত্রটা লিখতে পারবো। এখানে একটা বিশেষ দ্রষ্টব্য হলো যে ইউ এবং ভি ভেক্টর দ্বয়ের বিয়োগফল। দুটো ভেক্টর ইউ এবং ভি, এই দুটো ভেক্টরের ভেক্টর দ্বয়ের বিয়োগফলটা ইউ মাইনাস ভি বলতে আসলে কি বোঝায়? মূলত এখানে বিয়োগফল বলতে বোঝানো হচ্ছে যে ইউ ভেক্টর এবং মাইনাস ভি। মাইনাস ভিটা কি? আসলে ভি এর বিপরীত ভেক্টর। মাইনাস বিটাকে বি এর বিপরীত ভেক্টর। কারণ বিপরীত ভেক্টর বোঝাতে হলে আমার ডিরেকশনটা যেহেতু পাল্টে যাবে, তাহলে কাকে চিন্তা করা হচ্ছে? এসি। বি ভেক্টরটা কি? এসি। তাহলে এসি ভেক্টর এর বিপরীত ভেক্টর কি? সি এ। ডিরেকশনটা এর থেকে সিতে আছে, তাহলে বিপরীত আমি কখন বলতে পারবো? ডিরেকশনটা যদি উল্টে যায়, সি থেকে এর দিকে আসে, তখন আমি আসলে এসি ভেক্টর সমান কি লিখতে পারি? মাইনাস সি এ ভেক্টর। এই যে এখানে এসি ভেক্টর সমান সি এ ভেক্টর, ডিরেকশন যেহেতু চেঞ্জ হয়ে গেছে সেহেতু এই চিহ্নটা, এই ভেক্টরটার আগে কি হবে? মাইনাস চিহ্ন হবে। তাহলে ভি ভেক্টরের বিপরীত ভেক্টরটা আমরা ঠিক এভাবে প্রকাশ করতে পারি মাইনাস ভি ভেক্টর। তাহলে ভি ভেক্টরের বিপরীত ভেক্টরটা কি? মাইনাস ভি ভেক্টর। তাহলে এই যে ইউ এবং মাইনাস ভি ভেক্টর দ্বয়ের যোগফলটা তাহলে কি হলো? ইউ প্লাস মাইনাস ভি। তার মানে ইউ মাইনাস ভি বলতে কি বোঝানো হচ্ছে? ইউ ভেক্টর প্লাস মাইনাস ভি ভেক্টর, মানে ভি এর বিপরীত ভেক্টর, এই দুটো সমষ্টি। মূলত ইউ আর ভি এর বিয়োগফল বলতে বোঝানো হচ্ছে ইউ ভেক্টরের সাথে ভি ভেক্টরের বিপরীত ভেক্টরের সমষ্টি। এই জিনিসটা মনে রাখবো তোমরা। তাহলে আলোচনা আজকে এ পর্যন্তই। আমি এখন একটা সৃজনশীল প্রশ্নে যাব। সৃজনশীল প্রশ্ন 1, প্রশ্নটা দেখো কি বলছে যে একটা চিত্র আছে উদ্দীপকে, আর বলা ছিল ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। তাহলে এখানে এবিসি একটা ত্রিভুজ যার দুটা বাহু, একটা এবি, এই বাহুটার মধ্যবিন্দু ডি, এবং একটা বাহু এসি এবং এর মধ্যবিন্দু ই। এখন কথা আমাকে কি বলছে যে এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর, এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টরকে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো।
একটু খেয়াল করো, এ ডি ডিরেকশনটা এর থেকে ডি এর দিকে, প্লাস ডিই ডিরেকশনটা ই থেকে ই এর দিকে। এই দুইটা ডিরেকশন ত্রিভুজের কোন বিধিকে ফলো করে? চিহ্ন দেওয়া আছে, যোগের বিধি। তার মানে আমরা বুঝতেছি উপরের ছোট্ট ত্রিভুজ থেকে যদি আমরা যোগের বিধি নেই তাহলে এই ক নাম্বারটা হয়ে যাবে। বুঝা গেছে? এখন এডি প্লাস ডিই এটাকে এসি এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে এসি বাহুর মধ্যবিন্দুকে তাহলে এই সমান হাফ এসি। তাহলে আমরা এই এসি কেও আনতে পারবো। যেহেতু এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। দেখো এবি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয় এবং এসি বাহুর মধ্যবিন্দু যদি ই হয় তাহলে এই ই বিন্দুটা এসি কে সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে এই সমান আমরা কি লিখতে পারি? হাফ এসি। আর এডি সমান কি লিখতে পারি? হাফ এবি। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? এখন ত্রিভুজ এ ডি ই এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে ডিরেকশনটা খেয়াল করো, কোন বাহু দুটো যোগ করা যায়? এডি আবার ডি থেকে শুরু হয়ে ডি আছে, তাহলে এ থেকে ডি প্লাস ডি থেকে ই, কারণ ডিরেকশনটা মিলে। দেখো এটা মিলে না, কারণ এটা হলো এ থেকে ই, কিন্তু ই থেকে ডি না, ডি থেকে ই। এটা কি ডিরেকশনের ফ্লোটা মানে? তাহলে কোন দুইটা এডি আর ডিই এডি আর প্লাস ডিই যে দুইটা আর মিলে আমাদের ডিরেকশনে কি বলে দেবে এটা কোন বিধি হবে? আবার বলো। মানে এই যে ডিরেকশনে কি বলে দেবে যে এটা কোন বিধি হবে, মানে যোগের বিধি হবে না বিয়োগের বিধি হবে এগুলো? আমরা এখানে যে ডিরেকশন আছে এটা দিয়ে বিয়োগ বিধিও নিতে পারি। বিয়োগ বিধিও কি নিতে পারবো। তাহলে তুমি দেখবা তোমার প্রয়োজনটা কি। যোগ নিলেও বিয়োগে যাওয়া যায়, কিন্তু আমি যদি একবারে প্রথমে বিয়োগ বিধি নেই তাহলে একটা লাইন কম হলো, এই আর কিছুই না। আর কথা তো বুঝাই যাচ্ছে এটা যেহেতু যোগের বিধি হবে, চাইছে যোগের বিধি নিলে সহজ হবে। বুঝা গেছে? তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমি কি লিখতে পারি? এডি প্লাস ই সমান এই যেটা ফলটা মিলবে সেই দুটার সমষ্টি, আর যেটা নেইনি সমান ওইটি যোগফল। তাহলে এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর সমান এই ভেক্টর। এইটুকু বুঝতে পারছো কিনা?
জি স্যার। সমস্যা আছে এতটুকু? না স্যার। এবার প্রশ্ন তাকাও, এই দুটো যোগফলকে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলছে, কিন্তু আমি যা প্রকাশ করলাম সেখানে এই আসছে, কিন্তু আমার চাইছে এসি, তাহলে আমি এই এর পরিবর্তে এটা বসাইতে পারি হাফ এসি। হাফ এসি। তাহলে এখন এই যোগফলটা এসি এর মাধ্যমে প্রকাশ করা গেল কিনা? জি স্যার। জি স্যার। তাহলে ক নাম্বার শেষ, দেখো বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝছি। কারো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। এবার খ, ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। উদ্দীপকটা ক্ষয়ের প্রশ্ন বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ডি সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ বিসি। দেখো এই প্রশ্নটা আমাদের গণিতের ষষ্ঠ অধ্যায়ের একটা উপপাদ্য ছিল, এই উপপাদ্যটি ছিল, কিন্তু ভেক্টর এখানে অতিরিক্ত কি ভেক্টর, ওখানে ভেক্টর ছিল না, জ্যামিতিক টার্ম দিয়ে আমরা প্রমাণটা করছি। এখানে আমরা ভেক্টরের টার্মগুলো ব্যবহার করে এটা প্রমাণ করব, পার্থক্য এতটুকু। তবে অনেক কিছুই দেখবো জ্যামিতি থেকে আমরা ব্যবহার করতেছি। দেখো কি বলছে, উদ্দীপকটা যা ছিল আমি তাই লিখছি, আর যা প্রমাণ করতে হবে সেটা লিখছি। জ্যামিতির মধ্যে বিশেষ নির্বাচন টাইপের উদ্দীপকে কি আছে তথ্য আর কি প্রমাণ করব, এইটুক কি বোঝানোর কিছু আছে? না স্যার। না স্যার। আচ্ছা, প্রমাণ। দেখো আমি এখানে বিয়োগ বিধি নিলাম। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার আমি বুঝবো কিভাবে এই জায়গা থেকে আমার বিয়োগ বিধি নিতে হবে? বুঝে নাই বর্ণালী, প্রশ্নটা আবার করো। স্যার আমি ধান বলি নাই। মেধা বলছো। স্যার এটা তো আপনি আগেই বলছেন, যদি আমাদের যোগ বিধি নিতাম তবে ঘুরে ফিরে আবার সেই বিয়োগ বিধিটাই আসতে হতো, উল্টা একটা লাইন বেশি হইতো, এই জন্য আমরা বিয়োগ বিধিটাই নিছি। হ্যাঁ, এখন কথা হলো আমি তো এখানে যোগ বিধি নিতে পারতাম, তাইলে তো হতো। হুম। এখন যেমন কতে আমার যোগ চিহ্ন আছে দেখে আমি সহজেই বুঝে গেছি এখানে আমার যোগ বিধি নিতে হবে। এখানে যে বিয়োগ বিধি নিলাম কে বুঝলাম? স্যার যোগ যেহেতু নিব না সেজন্য বিয়োগ। বলতে পারবা? ই ভেক্টরটা বলছে, তাহলে ওটা আমাদের পেতে সুবিধা হবে। ওই যে সুবিধার কথা স্যার বুঝি না আমি আমরা দুইটা দিয়ে করতে পারবো, কিন্তু যোগের বিধি করতে গেলে মানে এক লাইন বেশি হবে, এই জন্য আমরা এটা বিয়োগের বিধি দিয়ে করতেছি। বি ভেক্টর তো বললাম ঠিক আছে, দুইটার যে কোনো একটা দিয়ে করলেই হবে, কিন্তু প্রথমে আমি কিভাবে বুঝলাম যে বিয়োগ বিধি হবে, এটা ছিল আমার প্রশ্ন। ভেক্টর বলতে ডি আছে এই কারণে। স্যার এই যে প্রশ্নে ডিই সমান হাফ বিসি আছে, ওই জন্য ডিই কে নিব, আর ডিই নিতে হলে ওই যে বিয়োগ বিধিটা নিতে হবে। Good. দেখো হ্যাঁ এই আর কি বিয়োগ তোমার ধারণাটাও ঠিক। দেখো আমাদের বিয়োগ বিধিতে যে বিষয়টা ছিল, দুইটা ভেক্টরের আদি বিন্দু যদি এক হয়
তাহলে ওই আদি বিন্দুর বিপরীত বাহুটাই বিয়োগফল। বিয়োগফল। এখানে এডি এবং এই দুইটা ভেক্টরের আদি বিন্দু এ, A আর এ বিন্দুর বিপরীত বাহু হলো ডি। তাহলে ডিটা কি বিয়োগফলকে নির্দেশ বিয়োগফল করতেছে। অনুরূপভাবে এবি ভেক্টরের আদি বিন্দু এ, এসি ভেক্টরেরও আদি বিন্দু এ, আর এই আদি বিন্দু এর বিপরীত বাহু হলো বিসি। এখানে বিসিটাও বিয়োগফলকে নির্দেশ করতেছে। এই জন্যই আমি সহজেই অনুমান করতে পারি যে এই ক্ষেত্রে যদি আমি বিয়োগ বিধিটা নেই, সহজে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এই ছোট্ট ত্রিভুজটার উপরের ক্ষেত্রে বিয়োগ বিধিটা কি হবে? বিয়োগফল কে ডি, ডিই। এডি ভেক্টর এবং এই ভেক্টর দুইটারই আদি বিন্দু এ, আর এ বিন্দুর বিপরীত বাহু হলো ডি। তাহলে বিয়োগ ডি, বিয়োগফলটা এক্ষেত্রে কি ডি। ডিই। তাহলে বিয়োগফলটা ডি সমান আমরা কি লিখব? এই মাইনাস এ মাইনাস এডি। কারণ বিয়োগফলের অন্তবিন্দু মাইনাস যে ভেক্টরে আছে সেই ভেক্টরটা মাইনাস বিয়োগফলের আদি বিন্দু যে ভেক্টর আছে সেই ভেক্টরটা। তাহলে এই মাইনাস এডি সমীকরণ নাম্বার 1 দিলাম। কারণ আরো একটা ত্রিভুজ আছে, বড় ত্রিভুজটা। তাহলে এই সমীকরণ 1 বুঝতে পারছো কিনা? জি স্যার। বুঝা গেছে? এবার বড় ত্রিভুজ, ত্রিভুজ এবিসি। এই ক্ষেত্রেও এবি ভেক্টর এবং এসি ভেক্টরের আদি বিন্দুটা এ, আর এই বিন্দু বিপরীত বাহু হলো বিসি। বিয়োগফল, বিয়োগফলটা কে বিসি বিসি। DC তাহলে বিসি সমান আমি কি লিখতে পারি? এসি মাইনাস মাইনাস এবি। মানে সি বিন্দু কোন ভেক্টরে আছে? এসি ভেক্টরে, বিয়োগ এই বি বিন্দু ভেক্টর কোন ভেক্টরে আছে? এবি ভেক্টর। এবি ভেক্টর। বিয়োগফলের অন্তবিন্দু যে ভেক্টর তার থেকে আমরা বিয়োগ করব, আর বিয়োগ আদি বিন্দু আদি বিন্দু। একটু বুঝতে পারছো? অল্প অল্প করে বলতেছি, খুব ধীর স্থির ভাবে বলতেছি। যদি সমস্যা হয় সাথে সাথে প্রশ্ন করবো। যেহেতু ভেক্টরটা তোমাদের কাছে খুব কঠিন লাগতেছে, আমি চেষ্টা করতেছি খুব ধীর গতিতে পড়ানোর জন্য। এবার দেখো কি করলাম। বিয়োগফলটা বিসি যা আছে তাই, এসির পরিবর্তে আমরা কি লিখতে পারি? 2a লিখতে পারি। 2AE। হ্যাঁ। কেন লিখতে পারি? কারণ এটা এসি বাহু, AC এর মধ্যবিন্দু মধ্যবিন্দু। এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এই অংশটা এসি অংশের অর্ধেক, তাহলে এসি অংশটা এই অংশের দ্বিগুণ। একইভাবে আমরা এবি সমান 2AD লিখতে পারি। সাইড নোটটা দেবা, যেহেতু এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, যথাক্রমে ডি ও ই। বুঝা গেছে? এবার 2 কমন যায়। তোমাদের প্রশ্ন করা উচিত ছিল যে স্যার আমরা এসি এর পরিবর্তে 2AE যে বসাবো বুঝবো কিভাবে? মানে আমি গণিতের ক্ষেত্রে বলি যে 3টা শব্দ দিয়ে প্রশ্ন করবা,
কি করব, কেন করব, কিভাবে করব, কি করব? স্যার এই যে এদিকে AC এর পরিবর্তে যে 2A বসাবো, এটা আমি কিভাবে স্যার বুঝবো স্যার যে কি প্রমাণে হাফ করব? আছে স্যার, ওইটা যদি ওদিকে নেই স্যার, এটা স্যার টুরে ওদিকে নিলে হাফ হয়ে যায়। এখনো তো 2 আসে নাই, তাহলে হাফ চিন্তা করবো কিভাবে? আমার চিন্তা করতে হবে যে বিসি তো আমার বাম পাশে আছে, প্রমাণে যেখানে আছে সেখানে বিসি এর সাথে ডি আছে, তাই না? এর সাথে কি আছে? ডি আছে। তাহলে ডি আমি কিন্তু 1 নম্বর সমীকরণে পাইছি। সেই ডি পাইতে হলে আমার এ আর এডি এর পরে বুঝতে পারছো? জি দেখো স্যার। প্রত্যেকটা লাইনে প্রশ্ন করতে পারলে উত্তর কিন্তু আছে। তুমি যদি প্রশ্ন করতে শিখো তাহলে উত্তরটা খুঁজতেও শিখবা। হ্যাঁ বলো। আমরা তো 1 নম্বর সমীকরণ থেকে বিসি বের করতে পারতাম। 1 নম্বর সমীকরণ থেকে বিসি বের করতে পারতাম। হ্যাঁ তাহলে এটা তোমার এই লাইনটা তো লেখা লাগতোই, এটা ছাড়া কি স্যার, পারতাম? উম, এটা সাইড নোটে তখন লিখে দিতাম। একই তো কথা, সাইড নোটে দেওয়া আর এই জায়গায় দেওয়া একই তো কথা। স্যার আমি সেটা বলতেছি না, আমি বলতেছি ডি ভেক্টর থেকেই তো আমরা বিসি ভেক্টর নিতে পারতাম, ওই যে এ ইকুয়াল টু হাফ অফ কি লিখতে পারি এসি, তারপরে এ ডি ইকুয়াল টু লিখতে পারি হাফ অফ এবি। তাহলে এখান থেকে আমরা হাফ কমন নিতে পারি, তাহলে কি হুম, থাকে এবি ভেক্টর আর নাকি এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর, তাহলে হ্যাঁ। আমরা ওইটা তখন ইকুয়াল টু এটার বিসি। মান আবার বিসি বসাইতে হলে এই সাইড নোটটাই লাগতো। মানে ওইটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি। মানে তোমার এটা লাগবেই, দুইটা ত্রিভুজ থেকে নিতেই হবে। আর এটা পরে সাইড নোটে নাও আর প্রথমে নাও, ঠিক আছে? জি তোমার নীতি হতোই, না নিয়ে তো উপায় নাই। কি সুবর্ণা, বুঝতে পারছো? জি স্যার। তুমি যদি মনে করো যে না, আমি ওইভাবে করবো, ওকে বেটার, করো। তুমি যদি ওইভাবে বুঝতে পারো, গণিত নিজের মতো বুঝে যদি লিখতে পারো হবে। একবারে হুবহু এটা লিখতে হবে এমনটা না। তোমার কাছে এই পদ্ধতি যদি কঠিন মনে হয়, ওইটা যদি তুমি নিজের থেকে বুঝে লিখে সহজ মনে করো, লেখো। মূল আলোচ্য বিষয়টা থাকলেই হলো। সেটা এখানে দিবা নাকি সাইড নোট দিয়ে কাজটা করবা, এটা সম্পূর্ণ তোমার বিষয়, ঠিক আছে? স্যার। আচ্ছা, এই জন্য এসি এর পরিবর্তে আমরা 2A বসাইছিলাম, এবি এর পরিবর্তে 2AD বসাইছিলাম, কারণ আমাদের টার্গেট ডিই আনবো। এই জন্য এখন আবার 2 কমন নিলাম। এখন দেখো 1 নম্বর সমীকরণ থেকে আমরা এটার মান বসাতে পারি, ডিই। এটার মান ডি বসাই দিলাম। কোন জায়গা থেকে বসাইলাম? 1 এক নং নং থেকে থেকে। বসাইলাম। এই যে দেখো আমি এটা আগে করছি, এই জন্য এখানে সংক্ষেপে লিখছি 1 নং থেকে। আর যদি না লিখতাম তাহলে এই দুইটা লাইন প্রথমে এখানে পুরোটা লেখা লাগতো, এই পার্থক্যটা। তাহলে আমার প্রশ্ন বলছে ডি সমান হাফ বিসি, এই লাইনটা থেকে আমি ডি সমান হাফ বিসি লিখতে পারি। জি স্যার। এইটুকের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই? না স্যার। আচ্ছা, এখন যতটুকু প্রমাণ করলাম তাতে পেলাম ডি ভেক্টরটা বিসি ভেক্টরের অর্ধেক। যদি আমরা এই কনস্ট্যান্টটা আপাতত হিসাবের জন্য বাদ রাখি, তাহলে আমি বলতে পারি দুইটা ভেক্টর সমান, তাই তো? কারণ দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত কয়টি ছিল? তিনটি। তিনটি। প্রথম শর্তটা কি ছিল? মান সমান মান সমান সমান হবে। হবে, মান সমান হবে, মান এরপরে সমান। ধারক রেখা ধারক রেখার ধারক অভিন্ন রেখা বা একই অথবা সমান্তরাল ভিন্ন হবে, হবে, আর আর দুটির দুই একই দিকে একই থাকবে, হবে। একই উঠে থাকবে। আচ্ছা, তাহলে প্রথমটা নিয়ে কাজ করে, মান সমান। দেখো ভেক্টর চিহ্নটা উঠানোর জন্য আমরা পরম মান ব্যবহার করি।
যদি এই ভেক্টর দুইটাকে পরম মান ব্যবহার করি তাহলে শুধু তাদের মান আসবে। তোমরা আগে দেখছো যেখানে আমি বুঝাইছিলাম ভেক্টরের মান প্রকাশের জন্য পরম মান ব্যবহার করা হয় অথবা ভেক্টর চিহ্নটা বাদ দিয়ে লেখা হয়। ঠিক আছে, তাহলে পরম মান যদি নেই তাহলে আমার এই প্রমাণটা হয়ে যাবে, হবে না? তাহলে দুইটা ভেক্টর সমান হওয়ার শর্তের যে তিনটা শর্ত, তার প্রথম শর্তে আমার একটা প্রমাণ হয়ে গেল। আর দ্বিতীয় শর্তটা যে ধারক রেখা একই অথবা সমান্তরাল। এই চিত্র কি ধারক রেখা এক? না দুটা রেখাংশ দুইটা কোনো একটা রেখা ধারণ করছে না ভিন্ন? ভিন্ন ভিন্ন হলে তাহলে কি হবে? আমাদের প্রমাণ তাই চাইছে সমান্তরাল। তাহলে এই বিষয়টাই যদি গুছাই লিখে প্রথমে মান নিলাম, পরম মান দিলে তাহলে আমার ভেক্টর চিহ্নটা উঠে গেল। তাহলে ডি সমান হাফ বিসি, একটা প্রমাণ শেষ। আর দ্বিতীয় শর্ত দিয়ে এই ভেক্টর দুইটার ধারক রেখা একই অথবা সমান্তরাল, যে কোনো একটা হবে, একই অথবা সমান্তরাল যে কোনো একটা, কিন্তু চিত্রানুসারে ধারক রেখা এক নয়। একই যদি না হয় তাহলে কি হবে? সমান্তরাল। সমান্তরাল ভেক্টর দ্বারা ধারক রেখা দ্বয় সমান্তরাল। তার মানে ডি সমান্তরাল বিসি। ও দুইটা স্যার জিনিস এবার আমার বুঝছি হয়েছে। স্যার, ওইখানে আমরা বলছি যে দুইটা ভেক্টর সমান, কিন্তু এই যে এইখানে বলছি ভেক্টর দুইটার মান সমান, এরপরে 2 নম্বর শর্ত। জি স্যার বুঝতে পারছি স্যার। এই প্রথম দুই লাইন আসলো প্রথম শর্ত থেকে, আর শেষের টুকু আসলো দ্বিতীয় শর্ত থেকে। সবাই বুঝছো? আচ্ছা, তাহলে আজকে আমরা এ পর্যন্তই শিখলাম। সৃজনশীল প্রশ্ন একের গ নাম্বারটা আমরা আগামী ক্লাসে দেখব। আমরা এই সৃজনশীল প্রশ্নটার ক এবং খ যে স্ক্রিনশট নিয়েছো সেগুলো বাসায় নোট করবা এবং ভালোভাবে পড়বা, না দেখে লিখবা। আর প্রথম দিকে কিছু সংজ্ঞা খুব সুন্দর করে বোঝানো হয়েছে, সেই সংজ্ঞাগুলো দেখবা এবং সেগুলো তোমরা ছবি তুলে নিচ্ছ, স্ক্রিনশট নিয়ে নিচ্ছ, সেগুলো বাসায় ভালোভাবে আত্মস্থ করবা। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।